রবিবাসরীয় প্রচারে রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় নয়, ভরসার স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদীর মুখে এদিন ফের শোনা গেল হিসেব নেওয়ার কথা, আর গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতিবেদন দেখুন, তারপর আলোচনায় আসছে। আর নয়, ভয় নয়, ভরসা চাই। আগামী দিন দিল্লি আমরা দখল করব। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। কেউ ডাক দিচ্ছেন বাংলায় পরিবর্তনের, কেউ বলছেন দিল্লি দখলের কথা। 23 এপ্রিল প্রথম দফার ভোটে লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। আর ঠিক 10 দিন প্রচারের পারদ ক্রমশ চড়ছে পশ্চিমবঙ্গে। मैं देख रहा हूं बंगाल की जनता टीएमसी सरकार से पल पल का हिसाब मांग रही है, पाई पाई का हिसाब मांग रही है। और टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा। बीजेपी का मंत्र है सबका साथ, सबका विकास। लेकिन बंगाल में बीजेपी का फॉर्मूला होगा सबका साथ, सबका विकास और टीएमसी के लुटेरों का पूरा पूरा हिसाब। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। সামনেই নববর্ষ, বাঙালির নতুন বছর। এ নিয়ে এদিন শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই একই সঙ্গে চলে প্রচার আর ভোট প্রার্থনাও। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए। इसलिए एक काम आपको और करना है। घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। নববর্ষ আসছে, নতুন ভোর আসছে, নতুন দিন আসছে, বিজেপিকে বদলা নেবার দিন আসছে গণতন্ত্রের বাক্সে। তাই মনে রাখবেন, আপনার ভোট, এবারের ভোটটা একটু অন্যরকম। আগামী দিন যার ভোটার লিস্টে এখনো নাম আছে, এনআরসিতে আবার যেন বাদ দিতে না হয়, বাংলাকে 3 ভাগ করতে না হয়। এবারের ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। উত্তর থেকে দক্ষিণ সুপার সানডেতে জোর কদমে চলল প্রচার। একই সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণে চলল রাজনীতির পারদ। শিবাশিস মৌলিক, পূর্ণেন্দু সিংহ, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। অর্থাৎ রবিবাসরীয় প্রচার একেবারে তুঙ্গে। আমি এই জায়গা থেকে সুমন বাবুর কাছে আসব, যে দেখুন সংকল্প পত্রে পুরো লেখাই রয়েছে প্রথমে বিজেপির যে ভরসার শপথ। আমি বলছি সুমনদা, একেবারে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে যে ভয়ের পরিবেশ রয়েছে তা থেকে একমাত্র দূর করতে পারে বিজেপি, এবং সেটা ভরসা, সেটা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসই দিচ্ছেন তারা। না, প্রধানমন্ত্রীর ভাষণ প্রথমে ছিল গব্বর সিংয়ের মতো, এখন প্রেম চোপড়ার মতো। যে ভাষায়, যে গলায় উনি কথা বলছেন, এটা পশ্চিমবঙ্গের ভোটাররা ভীত। তারা এই মোদির ভাষণ শুনে তারা ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। এবং সবথেকে বড় কথা, যে সংকল্প পত্রের কথা বলছেন, সেই সংকল্প পত্রের কথা গতকাল রেখা গুপ্ত, দিল্লির যে বিজেপি চিফ মিনিস্টার, তাকে জিজ্ঞাসা করেছে যে 8ই ফেব্রুয়ারি 2025 দিল্লির নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন প্রধানমন্ত্রী বলেছিলেন মহিলা সমৃদ্ধি যোজনা
2500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে যাবে। অত 16 মাসে 16টা টাকা পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে আসেনি। ফলে এই ব্যাপারে মনে হয় ওনাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রটা মূলত ভয়ের সংকল্পপত্র। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার করবেন বলেছিলেন, ভোটে জিতে এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার পাস হয়েছিল। আর সবথেকে বড় কথা যেটা, যে কথাটা বারবার ধরে যে ভয়ের পরিবেশের কথা বলছেন, সেই ভয়ের পরিবেশে আমরা আশঙ্কিত এই কারণে যে 90,82,000 নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে। তার 57% পশ্চিমবঙ্গের 10টা জেলা, যে জেলাগুলো বাংলাদেশ লাগোয়া 10টা জেলায় 57%, এবং সেই 57%-এর মধ্যে 70% হচ্ছে সংখ্যালঘু ভোটার। আপনি জাস্ট একটু কল্পনা করুন, ইমাজিন করুন যে বাংলাদেশে সদ্য নির্বাচন হয়েছে, ভারতের যে সীমান্তবর্তী যে বাংলাদেশের যে জেলাগুলো, তাতে জামাত ক্ষমতায় আছে, এবং সেই সুযোগ নিয়ে বিজেপি কি পশ্চিমবঙ্গে আবার মেরুকরণটাকে তীব্র করতে চাইছে? তার জন্যেই যে সীমান্তবর্তী 10টা জেলা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের সেই বাংলাদেশ সীমান্তবর্তী 10টা জেলার 57% মানুষ 90,82,000-এর মধ্যে, এবং তার 70% সংখ্যালঘু মানুষ আতঙ্কিত যে সাম্প্রদায়িকতার যে নিদর্শন, সেটা কোথায় যাবে। আজকে বাংলাদেশের জামাতের সাম্প্রদায়িকতা বিজেপিকে এখানে কি কনসেন্ট্রেট করতে দিচ্ছে? প্রশ্নটা এই জায়গায়। পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ বরাবর হিন্দু মুসলিম সবাই পশ্চিমবঙ্গে শান্তিতে বসবাস করে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা বারবার লড়াই করেছে। আসছে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে পরীক্ষা, যে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যপূর্ণ সহনশীলতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা হবে কিনা। যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপি স্বাভাবিকভাবে করছে, সেই মেরুকরণ থেকে সরে এসে প্রকৃত অর্থে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা আশঙ্কিত। এই কারণেই আশঙ্কিত যে পশ্চিমবঙ্গে গোটা যে এসআইআর পর্ব, সেই এসআইআর পর্বতে খুব নিশ্চিতভাবে বলুন তো, প্রত্যেকে আমরা বুঝতে পারছি যেটা একটা অপ্রস্তুতভাবে তৈরি করা একটা এসআইআর। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে একটা বড় কাজের দায়িত্ব নিয়ে নিয়েছেন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে, যাতে সেই অল্প সময়ের মধ্যে যে গোটা প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়ার মধ্যে অনেক ফাঁকফোকর তৈরি করা যায়। আপনি বলুন তো, যে সমস্ত ভোটার বাদ পড়েছেন, যেই বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে যাবেন, সেই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের ভোটাররা আগামী দিনে এই নির্বাচনে ভোট দিতে পারবেন না কেন? আমরা তো দুঃখিত অত্যন্ত যে এই কথাটা কি করে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে এই নির্বাচনে ভোট না দিলে আজীবন নির্বাচনে ভোট দিতে পারবে না। এই কথাটা সুপ্রিম কোর্ট বলবে কেন? আমার কথা হচ্ছে যে কোনো বৈধ নাগরিক, ধরুন আজকে তার নাম নেই, কালকে যদি তার নাম ওঠে, তিনি তো বৈধ নাগরিক, তাহলে সেই বৈধ নাগরিকের কেন ভোটাধিকার থাকবে না? তাহলে কিসের জন্য 26-এর বিধানসভা নির্বাচনে কিসের লক্ষ্যে সেই নির্দিষ্ট ভোটারকে ভোট দিতে দেওয়া হবে না, পরে সেই নাম আসবে? আমরা বিহারে দেখেছি যে 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, পরবর্তী পর্বে অনেকের নামই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই যে একটা দীর্ঘমেয়াদী যে চক্রান্ত, এবং এই চক্রান্তের পেছনে বিজেপির একটা নোংরা খেলা রয়েছে, সেটা কিন্তু বারবার প্রধানমন্ত্রীর ভাষণ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ এবং বিজেপির যে কি বলবো, যে চূড়ান্ত দায়িত্বহীনতার যে কথাগুলো তারা এখানে বসে বলছে, সেগুলো বাংলার মানুষকে প্রতি মুহূর্তে তাদেরকে কিন্তু শঙ্কিত করে তুলছে। এ কথাটা আমাদের সমস্ত মানুষকে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের আগামী 23 এবং 29 তারিখে আমরা যখন ভোট দিতে যাব, বিজেপি এখানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, এবং যিনি প্রশ্ন তুলছেন সুমনদা, যে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কি আদেও রক্ষা হবে? আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, একদিকে নরেন্দ্র মোদী, তিনি একদম বলছেন যে ভয় নয়, ভরসার ভিত্তিতে এবারের বিধানসভার ভোটটাতে লড়তে চান তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা নয়, তিনি বলছেন যে দিল্লি টার্গেটের কথা বলছেন। না, উনি দিল্লিকে টার্গেট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প কিছুদিন তো, তারপর তো ওনার কাজকর্ম কিছু থাকবে না, উনি দিল্লি যাবেন, টার্গেট করবেন। গণতান্ত্রিক দেশে তিনি যদি আন্দোলন করেন, দিল্লি যান, কিচ্ছু অসুবিধা নেই। তবে পশ্চিমবাংলায় এর আগে যেরকম এই ডেড বডি রাজনীতি করতেন, রাস্তায় ফেলে দিতেন, দিল্লিতে এইসব করলে দিল্লি পুলিশ কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেয়। দিল্লি পুলিশ কিন্তু এসব ছেলেখেলা পছন্দ করে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উনি একটা জিনিস বুঝে গেছেন। আমি বেশ কিছুদিন ধরে ওনার বক্তৃতাগুলোকে স্টাডি করে বুঝতে পারছি যে তার যে পুরনো ইমেজ, অর্থাৎ একদম ফায়ারব্র্যান্ড লিডারের ইমেজটাকে তিনি নতুন করে তৈরি করতে চাইছেন। এটা খুব স্বাভাবিক, কারণ তিনি জানেন এবারের নির্বাচন এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হচ্ছে, তৃণমূল শেষ, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, তৃণমূল ক্ষমতার বাইরে চলে যাবে।
আর বেশি দিন না, অল্প কয়েকটা হাতে গোনা দিন, তারপরে তৃণমূলের সামনে আর বেশি কিছু কাজ থাকবে না। যদি দলটা টিকে থাকে, আমার ধারণা দলটা 5 দিনও টিকবে না, সবাই যে যার কেটে পড়বে। এখানে তোমরা অনেককে ধরে এখানে এই টেলিভিশন চ্যানেলে আর প্রতিনিধি করে আনতে পারবে না। আমার কথা পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এই নির্বাচনে লড়ছে না। আপনাদের মনে আছে 2005 সালে বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যখন লড়াই করেছিল, নীতিশ কুমারের সঙ্গে যখন জোট বেঁধেছিল, একটা কথা বলেছিল, জঙ্গল রাজ তোমাকে বন্ধ করতে হবে, আমরা একসঙ্গে লড়াই করব। নীতিশ কুমার একসঙ্গে এসেছিলেন এবং বিহারের এই ভয়ঙ্কর জঙ্গল রাজ কিন্তু বন্ধ করা হয়েছিল। পশ্চিম বাংলায় যেটা চলছে মহা জঙ্গল রাজ। এখানে সংবিধানের শাসন বলে কিছু নেই, এখানে আইনের শাসক নেই, এখানে শাসকের আইন চলে। এখানে 2021-এ নির্বাচনের পর কয়েকশো বিজেপি কর্মী খুন হয়ে যায়, হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে যায় একটা ক্রিমিনাল দলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। 60 বছরের মহিলা রেপটন, 16 বছরের মহিলা পাশের বাড়িতে রেপটন, এইরকম একটা ভয়ঙ্কর রেপিস্ট ক্রিমিনাল দলকে পশ্চিমবাংলা ছাড়া না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্যই আমাদের লক্ষ্য একটাই, এই দলটার বিষের শিকড়গুলোকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবো এবং তারপরে নতুন বাংলা গড়ব, যেখানে এই মহা জঙ্গলরাজ শেষ হবে। আজকে লাস্ট কথা বলি, বিহারে একটা নির্বাচন হলো, কেউ কাউকে একটা চড় মারেনি। আমি ওই নির্বাচনের কিছুদিন আগে বিহারে 4-5 দিন ছিলাম। ওরা বলেছে, আলোচনা হয়েছে যে আমরা পাশাপাশি বসে আমরা একসঙ্গে চা ভাগ করে খাই। আর এই পশ্চিম বাংলায় একসময় সিপিএম যে কাজ করত, এই তৃণমূল সেই একই কাজ করছে। অর্থাৎ এখানে একটা রাজনীতিটাকে যুদ্ধে পরিণত করে কিছু মানুষকে শত্রু বানানো এবং তাদের ওপর আক্রমণ চালানো এখনো চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ এবার রুখে দাঁড়াচ্ছে। মানুষ সাধারণ, শুধু বিজেপি কর্মী নয়, সাধারণ মানুষ যোগ দিচ্ছে যে এই ব্যাটারা বড্ড বাড়াবাড়ি করেছে, মার এদের ধরে। এইটা কিন্তু শুরু হয়েছে পশ্চিম বাংলায়। আর এক শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শিডিউলই ছিল না, তিনি রোড শো করলেন। সেই রোড শোটা দয়া করে একটু দেখান, এমনি দলে দলে কিভাবে লোক এসেছিল একটু দেখান। মানুষের যে, আপনারা দেখিয়েছেন আমি জানি, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মানুষ এই ক্রিমিনাল রাজের হাত থেকে মুক্তি চাইছে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তি চাইছে। এবং তারপরে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা দিয়েই শেষ করি, যারা মানুষের টাকা মেরেছে পয়সার হিসেব চুকোতে হবে, আর যারা অপরাধ করেছে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তার জন্য তাদের আমি সুমন রায় চৌধুরীর কাছে আসবো। সুমন দা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে বলছেন যে আপনারা তো কংগ্রেসকেও সুযোগ দিয়েছেন, বামেদেরও দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, এবার বিজেপিকে একটা সুযোগ দিন, অর্থাৎ এক পংক্তিতে বসিয়ে ভোট দেওয়ার কথা বলছেন। কথা বলি, আজকে সকালে নিজের মানিকতলা কেন্দ্রে যখন প্রচারে গেছিলাম, বহু সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছিল। বহু মানুষ যারা 60 ঊর্ধ্ব এবং 60-এর নিচে যারা, তারা বেরিয়ে আসছিলেন, দেখা করছিলেন। এবং একটা তাদের শরীরী ভাষায় আমি একটা জিনিসই বুঝতে পারলাম, মানুষ কিন্তু একটা সময় যখন মনে করেছিল পরিবর্তন আসা দরকার, বামফ্রন্টের চলে যাওয়া দরকার, তৃণমূল এলে একটা স্বর্গ তৈরি হবে, নতুন একটা স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উপহার দেবেন, সেই জায়গা থেকে মানুষ কিন্তু অনেক সরে এসছে। কিন্তু পাশাপাশি একটা কথাও বলতে, সেই সব মানুষেরা, প্রান্তিক মানুষ, খুব মধ্যবিত্ত এবং একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে গেছিলাম, সেই সব মানুষ কিন্তু একটা কথাও পাশাপাশি বলছে, কিন্তু তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়, আপনারা আসুন। কারণ এই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, কোনো রাজ্যকে আমরা নামকরণ হতে দেখেছি এনকাউন্টার রাজ্য, কোনো জায়গায় আমরা দেখেছি যারা ধর্ষণে অপরাধী তারা বেরিয়ে এলে তাদের মালা দিয়ে আলিঙ্গন করা হয় বিজেপির তরফ থেকে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি এই ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পর। ফ্রিজে কি খাবার আছে, খাবারের কি গন্ধ বেরোচ্ছে, কার গালে দাড়ি আছে, কে মাথায় টুপি পরে, সুন্দরভাবে এটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, বিজেপির বিরুদ্ধে বলেন, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা প্রতিনিধি, শুধু আজকের প্যানেলে নন, বিভিন্ন প্যানেলে যারা আছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন ভারতীয় জনতা পার্টির সহযোগিতায়। আজকেও এত দুর্নীতি হওয়ার পরেও
বিভিন্ন তৃণমূল কংগ্রেসের অপরাধীদের এক এক করে বেল হয়ে যাচ্ছে। আজকেও সেকেন্ড ইন কমান্ড খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ইডি এবং সিবিআই এর দপ্তরে বসে কফি খাচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। এবং তাদের থেকে বাংলার মানুষকে বাণী শুনতে হচ্ছে, সততার বাণী শুনতে হচ্ছে। সেই জন্যে একটা কয়েনের এপিঠ হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা কয়েনের ওই কয়েনেরই আরেক পিঠ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পরিষ্কারভাবে বাংলার মানুষ বুঝতে শুরু করেছে। এবং যে সংখ্যালঘুদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমাদের মাসিহা, খুব দুর্ভাগ্যজনকভাবে ওনাকে বুঝতে হবে সেই সংখ্যালঘু মানুষরাও এখন বুঝতে পেরেছে যে ইনি মুখে, এনার সবটাই হচ্ছে লিপ সার্ভিস। লিপ সার্ভিস দিয়ে আসলে আমাদের জন্য কিছু করেনি না, আমাদের চাকরি বাকরি, শিক্ষা, কর্মসংস্থান, কনস্ট্রাকটিভ স্টেপস যাকে আমরা বলি ইংরেজিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মানুষদের জন্য কিচ্ছু করেননি। উনি খালি গীতা পাঠের জায়গায় চণ্ডীপাঠ, মহাপ্রভুর মন্দিরের জায়গায় দুর্গা অঙ্গন, এই ধরনের কাজগুলো খালি করে গেছেন। একদম সুমনদা বলছেন যে কিছুই করেনি, অর্থাৎ উন্নয়ন কিছু হয়নি। সুমনদা বলছেন আজকে নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে উত্তরবঙ্গে কিছুই উন্নয়ন হয়নি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, আর ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে কি কি বিষয়ে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী দেখুন। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21-এর বিধানসভা ভোট হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাগযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है।
टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, আমি এই জায়গা থেকে আপনার কাছে আসতে চাইবো, মানে এই যে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গকে এতটা গুরুত্ব দিচ্ছেন, এক্ষেত্রে কি দুটো ফ্যাক্টর কাজ করছে? এক, উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, যাতে সেই শক্ত ঘাঁটি, সেই জমি যাতে হারিয়ে না যায় তার জন্য কি গুরুত্ব দিচ্ছেন? আর 2 হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি বারবার তিনি বিভিন্ন সভায় বলেছেন যে SC STর নাম বাদ চলে গেছে, SIR এ একাধিক আদিবাসীদের নাম বাদ চলে গেছে, তার জন্য কি বেশি গুরুত্ব? মানে এই দুটো ফ্যাক্টরই কি কাজ করছে বলে আপনার মনে হয়? একটা প্রথম নম্বর হচ্ছে যে উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির নিজস্ব ঘাঁটি। সুতরাং এই যে বিমল বলছিল যে ওই র্যালিটা দেখা, শোভাযাত্রা, প্রধানমন্ত্রী কিন্তু এই শোভাযাত্রাটা উত্তরবঙ্গে করেছেন। উত্তরবঙ্গে তাদের ঘাঁটি, উত্তরবঙ্গে তো মানুষ তাকে দেখতে আসবে, খুব স্বাভাবিক। প্রধানমন্ত্রীকে দেখতে লোকে আসবে, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমারও কোনো সন্দেহ নেই। কিন্তু গোটা বিষয়টা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ কেন্দ্রিক। তাদের যে এই যে গোটা বক্তব্যটা তিনি রাখছেন, উত্তরবঙ্গ ভিত্তিক রাখবেন, কিন্তু উত্তরবঙ্গকেই যদি জোর দিয়ে বলেন, সারা রাজ্যের যদি জোর না দেন, তাহলে কিন্তু মানে সেটা পশ্চিমবঙ্গের অন্য যে পার্ট, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, সেই সব জায়গায় কিন্তু অন্যরকম প্রভাব পড়ে। এবং তাদের একটা মনে সন্দেহ বাদে, যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, তাহলে কি আবার দুটো টুকরোর দিকে যাবে, এই জায়গাটা হবে। তবে একটা জিনিস ভালো যে প্রধানমন্ত্রী বারবারই আজকে বললেন, মানে ওই যে বক্তৃতাতে বলছিলেন, দেখলাম যে সবকা সাথ সবকা বিকাশ, মানে উনি এখন তৃণমূলওয়ালো আর সব, এই দুটোকে মানে মেরুকরণ থেকে সরে আসছেন। মেরুকরণ থেকে সরে আসার একটা নমুনা, কারণ উনি কিন্তু মহিলাদের জন্য প্রচুর পরিমাণে সংকল্পপত্রে রাখা হয়েছে। সংকল্পপত্রে মহিলাদের জন্য রাখা মানে একটা সোশ্যাল কোহেশনে কিন্তু মুসলমান মহিলাদেরও টানবার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের মধ্যে এই যে মহিলারা আছেন এবং তাদেরকে ঘিরে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তাতে মুসলমান মহিলারাও সেই সুবিধাটা পাবেন, এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝাবার চেষ্টা করছেন যে ভোটটাই চলে গেছে, মানে গোটা বিষয়টাই হচ্ছে যে বারবার করে এসে ভোটটা নষ্ট হওয়ার একটা জায়গায় চলে গেছে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেটা সুমন বলছেন যে এত লক্ষ মানুষ যেখানে ভোট থেকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে ভোটটা দেবে কে? উনি আজকেও শুনেছি, উনি বলেছেন যে একসময় গণতন্ত্রে লোকে ভোট দিত, এখন এসে গণতন্ত্রের যারা মালিক, তারা এসে গণতন্ত্রের যারা ভোট না দিতে পারে তার ব্যবস্থা করে যাচ্ছেন। এবং এই জায়গাটা, অর্থাৎ একদিকে জাতীয়তাবাদী ন্যারেটিভ, যেটার কথা উনি প্রধানমন্ত্রী বলবার চেষ্টা করছেন, অন্যদিকে গণতন্ত্র বাঁচাও ন্যারেটিভ, এই দুটোর মধ্যে কিন্তু লড়াইটা এখন শুরু হয়েছে। কিন্তু এর সঙ্গে পাশাপাশি আমি বলবো যে
চোরা স্রোতে কিন্তু আরও একটা জিনিস রয়েছে যে শাসক দলের, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বক্তব্য শুনেছি, আজকেও বলেছেন ভালো বক্তব্য, আমি নিজে শুনেছি, কিন্তু তার পাশাপাশি মানে এই বক্তব্যের পাশাপাশি ওনার যে সুশীলিত মুখ, তার পাশাপাশি কিন্তু চোরাশোতে অনেক হুমকি চলছে, অনেক ভয়, অনেক সন্ত্রাসের কথা বলা হচ্ছে, এবং এই সন্ত্রাসগুলো দূর করবার জন্য যে লোকগুলো ভোট দেবে তাদের ভোটের ব্যবস্থা সুনিশ্চিত করতে ইলেকশন কমিশন কি করছে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা তো আলটিমেটলি ভোটটা দেব, দিয়েই সরকারটা করব। সেখানে যদি এই ভয়টা প্রথম থেকে ধরানো হয়, বিভিন্ন জায়গায় চিৎকার করে করে তৃণমূলের মঞ্চ থেকে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, যারা এখানে বলবে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হবে, এই যে ধরনের যে হুমকিগুলো চলছে, এই হুমকিটা কিন্তু মানে কাজে দিচ্ছে বলেই মানে প্রধানমন্ত্রী তার থেকে বেরিয়ে আসবার জন্য বারবার বলছেন ভয় নয়, একটা ভরসার ভোট দিন, আপনি ভয় না ছেড়ে ভরসার জায়গায় যান। এখন এই ভয় থেকে ভরসার জায়গায় যাবে মানুষ, সেটার জন্য ইলেকশন কমিশন কি করছে এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এখন পর্যন্ত আমি দেখিনি যে ইলেকশন কমিশন বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে, বেশ কিছু জায়গায় কিছু বোমা সিজড হয়েছে, কিন্তু এই যে দুষ্কৃতী যারা বাইরে ছাড়া আছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, তাদেরকে না যতক্ষণ ধরা হচ্ছে, ভোটের দিন তারা কিন্তু সমানভাবে অ্যাক্টিভ হবে, এবং সেটা কিন্তু বারবার করে এই যারা সাধারণ মানুষ হিসেবে বা বিশ্লেষক হিসেবে যারা থাকছেন তারা বারবার বলে যাচ্ছেন সব জায়গায় যে এদেরকে ধরা দরকার, ইলেকশন কমিশন তার প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে লাখ লাখ ওই সেন্ট্রাল ফোর্সে নিয়েই বা কী হবে, আর ওই হাজারখানা IAS IPS কে বদলি করেই বা কী হবে যদি আমি ভোটটাই বা ঠিকঠাক মতো না দিতে পারি? এটা হচ্ছে এখন $1 মিলিয়ন প্রশ্ন। আমি একটু সংশোধন করব রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রথম কথা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম সভাটা এই ক্ষেত্রে করেছিলেন কলকাতায় ব্রিগেড প্যারেডে, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, সেই সভায় আমি ছিলাম। এত বড় সভা আমি আমার খুব কম ক্ষেত্রেই দেখেছি। তাই একেবারে নর্থ বেঙ্গল শুধু সেন্ট্রিক কোনো ব্যাপার নেই, তার প্রথম সভা ব্রিগেড প্যারেডে হয়েছিল। দ্বিতীয় কথা, এই নর্থ বেঙ্গলের ওপর বর্তমান সরকার, বর্তমান শাসক দলের যে নির্দয় আচরণ, আচ্ছা এর আগে একটি এইমসের কথা বলা হয়েছিল রায়গঞ্জে, সেখান থেকে তুলে নিয়ে আসা হলো কেন কলকাতার দিকে? এখানে আলাদা করে করা যেতে পারতো। তাই আমরা বলেছি যে আমরা নর্থ বেঙ্গলে এইমস করব। আমরা এই যে উত্তর দক্ষিণের বিভাজন এই সরকার বা এই শাসক দল করেছে, আমরা সেটাকে বন্ধ করতে চাই। এই বিভাজন এটা কিন্তু এদেরই কাজ। আর সবচেয়ে বড় কথা, এই কথাটাই বলি যে একটি শাসক দলের কাজ সবাইকে কাছাকাছি আনা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবকা সাথ সবকা বিকাশ পরিষ্কার করেই বলেছেন, সবাইকে নিয়েই উন্নয়ন করতে হবে। আমরাও তো বলেছি সবাইকে নিয়ে উন্নয়ন, কিন্তু তার মানে এই নয় যে অন্য দেশ থেকে চলে এসে ঘুষপেটিয়া আমার দেশের সম্পদ ভোগ করবে। ওটাতে আমরা বলে দিয়েছি তাদের খুঁজে বার করে পরিষ্কার বার করে দেওয়া, কেউ আটকাতে পারবে না। আপনারা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, আরে ঠিক আছে, ঘুষপেটিয়ার কথা আইডেন্টিফাই করুন না, আরে আইডেন্টিফাই করুন না, ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী খালি ন্যারেটিভ হিসেবে ইলেকশনে আপনারা ব্যবহার করবেন। আস্তে আস্তে না না, আস্তে বলছি তো, অসত্য কথা বলছেন, নিজের সময় কথা বলছেন, অসত্য কথা বলছেন। 3% ভোট পান তো। আমি একটা কথা বলি, আমরা যখন ক্ষমতায় আসবো সেটার বেশি দিন সময় নেই, আমরা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করব, যেটা এই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের জন্য করা হয়ে ওঠেনি। আমরা সেটা করব এবং অনুপ্রবেশ আমরা বন্ধ করব। যারা ইতিমধ্যে ঢুকে বসে আছে বেআইনিভাবে, খুঁজে বার করে ওদের ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট আমরা সেটা করবই। কারণ ভারতের সম্পদ, ভারতের সবকিছু ভারতবাসীদের জন্য। আর তৃণমূল কংগ্রেস বেঁচে আছে ঘুষপেটিয়াদের জন্য। ঘুষপেটিয়া শেষ, তৃণমূল কংগ্রেস শেষ। বিমলদা বলছেন উত্তরবঙ্গকে বরাবরের জন্য বঞ্চিত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুমনদা আপনিও শুনেছেন হয়তো, তিনিও বলছেন যে তৃণমূলের এই যে নির্মম সরকার, তার বাজেটে উত্তরবঙ্গের সঙ্গে ভেদাভেদের উদাহরণ রয়েছে। তৃণমূল হচ্ছে অ্যান্টি আদিবাসী। আমার কথা হচ্ছে যে বিজেপির প্রতিনিধি ইলেকশন কমিশনের হয়ে কথা বলে আরও বেশি আন্ডারস্ট্যান্ডিংটাকে সামনে এনে দিলেন। যাই ঘোষপেটিয়া বা রোহিঙ্গার কথা এতবার ধরে বলা হচ্ছিল, ইলেকশন কমিশন এখনও আইডেন্টিফাই করতে পারেনি কে ঘুষপেটিয়া কে রোহিঙ্গা। প্রশ্ন হচ্ছে যে ভয়ের কথা বলছিলেন না, ভয় এটা থেকে হয় না। যখন বিরোধী দলনেতা বলেন
যে আমি ব্রেকফাস্টে এতজন ভোটার খেয়েছি, লাঞ্চে এতজন ভোটার খেয়েছি, আর ডিনারে এতজন ভোটার খাবো, তখন মানুষের ভয় হয় না? যে রাজনৈতিক দল ভোটার খাবার লক্ষ্য নিয়ে নামে, তাদের থেকে নোংরা পলিটিক্স আর কেউ করতে পারে নাকি? আপনি লোকের কথা বলছেন, আরে লোক বিজেপি যা ইচ্ছে করতে পারে। আপনি খোঁজ নিয়ে দেখুন না, যে ভিড়টা 2019-এ হয়েছিল, সেই 2021-এ হয়েছিল, সেই ভিড় তখনও ভিড় হয়েছিল, সেই ভিড়ের প্রতিফলন ভোটে পড়েনি। আপনি খোঁজ নিয়ে দেখুন যে আজকে যে সভা করেছেন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সভায় কতগুলো অন্য রাজ্য থেকে কতগুলো বাস এসছে। আরে আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আসামের ভোটে প্রচুর ইউপি বিহারের ভোটার ধরা পড়েছে, যে তারা কেউ জানে না যে তাদের ভোট কেন্দ্র কোনটে, তারা কোনখানে কোন জেলায় থাকে, কিছু বলতে পারছে না, কিন্তু তারা বাসে এবং ট্রেনে করে এসে তারা স্টেশনে দাঁড়িয়ে আছে, তারা ভোটটা দেবে। অর্থাৎ তারা ভোটার পর্যন্ত অন্য রাজ্য থেকে নিয়ে এসছে। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ধরা পড়েছে যে একাধিক ইউপি বিহারের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে। আপনি আজকে এই কথাটা ভাবুন, একটা দল, তারা রাজনৈতিক দল, তারা ভোটার পর্যন্ত অন্য রাজ্য থেকে নিয়ে আসছে, নোংরামির চূড়ান্ত জায়গায় গেছে। আমি বলছি আপনাকে উত্তরবঙ্গের কথা বলছেন, আচ্ছা উত্তরবঙ্গে এতজন এমপি এমএলএ বিজেপির রয়েছে 2019 সাল থেকে, কি করেছে বলুন তো? আমার কথা হচ্ছে যে গঙ্গা ভাঙন উত্তরবঙ্গের সব থেকে বড় সমস্যা, সেই গঙ্গা ভাঙনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিজেপি? ফারাক্কা ড্রেজিং, দীর্ঘদিন ধরে এই ড্রেজিং নিয়ে আপত্তি জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার দাবি করছেন, সেই ড্রেজিং নিয়ে কিছু করেননি। চা বাগানের কথা ইতিমধ্যে অরূপ চক্রবর্তী বলেছেন যে চা বাগানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী 2019-এ দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। আপনি ভাবুন তো, সারি সারনা ধর্ম, সেই ধর্মের জন্য একাধিকবার পশ্চিমবঙ্গ সরকার থেকে রিকুইজিশন গেছে কেন্দ্রের কাছে, তারা মানেননি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সারি সারনা ধর্ম, আমরা চতুর্থবার ক্ষমতায় এসেই আমরা এই সারি সারনা ধর্মের স্বীকৃতি দেব। অর্থাৎ তারা নিজেরা কি করেছে, উত্তরবঙ্গের জন্য কি কাজ করেছে? কোথায় এইমসের কথা, কোথায় এইমসের ঘোষণা? নতুন একটা এইমসের ঘোষণা কেন হলো না? প্রধানমন্ত্রী বলছেন ক্ষমতায় আসার পর। আরে ক্ষমতায় আসার পর তো উদাহরণ আমি দিলাম যে রেখা গুপ্তকে কালকে অনেক জনতা জিজ্ঞাসা করেছে যে মহিলা সমৃদ্ধি যোজনার 2500 টাকার কথা 8ই ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রী বলেছিলেন, গত 16 মাসে 16 টাকাও তাদের অ্যাকাউন্টে আসেনি। অর্থাৎ বিজেপি যেটা করে ধাপ্পাবাজি, অর্থাৎ একেবারে মিথ্যাচার। এই মিথ্যাচারী এবং কদাচারী দল, তারা যে কোনো ভোটে জেতার জন্য ক্ষমতায় আসবে, গোটা স্ট্রাকচারটাকে বদলে দিচ্ছে। আপনি ভারতবর্ষের সেনাবাহিনী তাদের বাইরে না, যে সেনা স্কুলগুলো তৈরি হচ্ছে, যে যেখান থেকে সৈনিক তৈরি হয়, সেই সৈনিক তৈরি 2021 থেকে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলছে। 40টা যে নতুন যে সৈনিক স্কুল তৈরি হয়েছে, তার মধ্যে 25টা স্কুলের যে পরিচালনা ভার, সেই পরিচালনা ভারের সঙ্গে আরএসএস ঘনিষ্ঠ তাদের সংগঠন এবং আদানিদের মতো ঘনিষ্ঠ কর্পোরেট তারা সেখানে যুক্ত রয়েছেন। এবং এই যে মানে আমি বলছি, একটা ভারতবর্ষের সৈন্যবাহিনী ভারতবর্ষের গর্ব, সেখানে কোনো গেরুয়া সবুজের ব্যাপার নেই, কোনো লালের ব্যাপার নেই, তারা ভারতবর্ষ রক্ষা করার জন্য তারা লড়াই করেন। সেখানেও গেরুয়াকরণ, মানে সাধ্বী রীতাম্বরার মতো মানুষ, তার যে সংস্থা, সেই সংস্থা একটা স্কুলের দায়িত্বে রয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু মানুষ কার পাশে থাকবে তা তো বোঝা যাবে একেবারে চৌঠামে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।